শান্তার হাত কাটা নিয়ে হট্টগোল শেষ হতে মেহমান আস্তে ধীরে সকলে বেরিয়ে গিয়েছে। আদনানও বেরিয়ে গিয়েছে সেই সাথে। মোহনাকে নিয়ে ওর মাথায় চিন্তা যুক্তি কিছুই আসেনি। ভেবেছে পরশু পরীক্ষা, তাই হয়তো পড়ছে। সকলে চলে যেতে বড়রা বিয়ের প্রস্তাব নিয়ে একটু আলোচনা করে সকলেই সম্মতি জানালো। মেহেরাত ছিল সাথে, ওকে জিজ্ঞেস করতেই জানালো, আদনানকে আমি বন্ধু কম ভাই হিসেবে মানি বেশি। আমার বোনদের নিয়ে চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করা যায়, কিন্তু বিষয় হচ্ছে আদনান আমায় জানায়নি এই বিষয়ে কিছুই। হুট করে এই প্রস্তাব, হয়তো পারিবারিকভাবে ওনারা প্রস্তাব রেখেছেন। ওনারা তো জানালো আদনান দ্বিমত জানেনি, কিন্তু আজকে প্রস্তাব রাখার বিষয়টা হয়তো জানতো না। জাহানারা বেগম জানালেন ছেলেকে। মেহেরাত মাথা নাড়িয়ে সায় জানালো। চারিদিকের পরিস্থিতির মধ্যে থেকেও সুব্রতার শূন্যতা বারবার মনে পড়ছে। মেয়েটার কথা মাথায় আসতে মাথাটা হুট করেই মাথা ধরে গেল। যেন সকলের উদ্দেশ্যে বলল, শান্তার মতামত নাও প্রথমে, আমি আদনানের সাথেও কথা বলে নিব। সকলের সম্মতি থাকলে শুভ কাজে হাত দেওয়াই যায়, কিন্তু সোহানার পরীক্ষার পর বোর্ড এক্সাম, এটা হেলাফেলা চলবে না। এক্সাম দিয়ে নিক ভালো করে, তারপর যা হবার হবে বাড়িতে। ও কোথায় এখন? সন্ধ্যার পর একবারও নিচে দেখলাম না। এই মেয়ের কথা বলো না, আজ তো অকর্ম হয়েছে একটা। সন্ধ্যায় নিচে নেমেছিলে একটু, কোন কাপে চায়ের কাপ ভেঙে উপরে উঠেছে, আর খবর নেই নামার। পড়ছেই নাকি কি করছে আল্লাহ জানে। মেয়ের উপর রাগে গজরালেন সুমাইয়া বেগম কিছুক্ষণ, কিন্তু বাড়ির পুরুষদের সামনে তত গলা বাড়ালেন না। মেয়েদের উপর ছোটোখাটো বিষয়ে গজরানো ওদের খুবই অপছন্দের বিষয়, জানা কথা সকলের। শান্তাকে তো ভয় পায় না। আগামীকাল আমি ওকে সময় দিব না একটু, তুমি রাগারাগি করো না। মেহরাদের কথায় শান্ত হলো কিছুটা সুমাইয়া বেগম। ছেলেটা সব দিক দিয়ে দায়িত্বশীল। এই যে সিঙ্গাপুর থেকে ফিরেছে পুরোই রাজপুত্র হয়ে। আগের মেহেরাদের চেয়ে এই মেহেরাদের দেহের বারিক্কি ভাব, পুরুষালী অবয়বের গাম্ভীর্য ভাব বেড়েছে। এই রকম তাদের সোনার টুকরো ছেলের এই শূন্য ছাড়া জীবন তাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। বুকটা হাহাকারে ভরে ওঠে। বলা হয় এই চোখের আড়াল হয়, সে মায়ারও আড়াল হয়। ওনারা সকলে মেহেরাতকে দেখছে, তাই মেহেরাদের জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। সুব্রতাকে দেখছেও না, মেয়েটার কষ্টগুলো ওনাদের আর ছুতে পারছে না। জীবন কি অদ্ভুত! রাতে মেহেরাদের সময় কাটে পুরনো স্মৃতি হাতড়ে। মাঝে মধ্যে নিস্তব্ধ রাত জুড়ে গাড়ি চালিয়ে, আবার মাঝে মধ্যে অসহ্য বুকের হাহাকার দমাতে না পেরে সেডেটিভ নিয়ে কখনো কখনো রাতের অন্ধকার ছেড়ে ধোয়া উঠিয়ে নিকোটিনের, সেই সাথে অ্যালকোহল। আজও তারই রূপ প্রতীয়মান। অন্ধকার রাতে জ্যোৎস্নার বিলাস মেহেরাদের দ্বারা বর্তমানে অসম্ভব। তবুও সে খুব শান্ত অবিচল দৃষ্টিতে দূর আকাশের দিকে তাকিয়ে একের পর এক মার্বেলোর প্যাকেট খালি করছে। মস্তিষ্ক জুড়ে এক রমণীর বিচরণ চলছে। বুকের তীব্র উৎসাহন বাড়াচ্ছে। দপদপ করে মাথা নিয়ে হৃৎপিণ্ড এবার আবারও বিরহে খা খা করছে। আজ হঠাৎ করে মেহেরাদের শূন্য হৃদয় হারানো সুর হাতড়ে বিরহী কণ্ঠের ভারী স্বরে আওড়ালো, তুমি ছাড়া শূন্য শূন্য লাগে। ঠোঁটে আসে নাম তোমার বারে বারে, বোঝাই কাকে এ কেমন ব্যথা। সোহানা সারা রাত ঝরে ছটফট করলো অসহ্য গরম পায়ের ব্যথা নিয়ে। কাউকে জানায়নি এই ব্যথার কথা। রাতে খাবার খেতে যায়নি নিচে, রুমিও কাউকে আসতে দেয়নি। সাফি এসেছিল একবার বড় বোনের বিয়ের বিষয় নিয়ে উচ্ছ্বাস করতে। সোহানা বিরক্ত হয়েছে, ভাইকে ধমকে রুম থেকে বের করে দিয়েছিল পড়ার বাহানায়। সুমাইয়া বেগম এসেছিলেন ছেলের অভিযোগ শুনে মেয়েকে আচ্ছা রকম বকা দিতে। এসে দেখে মেয়ে লাইট অফ করে শুয়ে পড়া আর খাওয়ার কথা জিজ্ঞেস করাতে দুটোটাই অসম্মতি জানিয়েছিল মেয়েটা। সকালে উঠে পড়তে বসবে বলে জানিয়েছে। রাতে কখন রান্না করতে করতে কখন ঘুমিয়েছি অজানা মেয়েটা। জ্বরে পুরো দেহে কাঁপছে, তবুও ফজরের আজান শুনে ওঠার চেষ্টা করলো। বাঁধ ভাঙা হৃদয়ে অনুভূতিগুলো রবের কাছে জমা দিতে চায় সে। এগুলো তার আর চায় না। এই অনুভূতির ওজন অনেক বেশি, তাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে একদম। এই যে তার সহ্য ক্ষমতার বাইরে, পুড়ে যাওয়ার ক্ষমতা
জঘন্যতম ব্যথা ও কষ্ট চাপিয়ে উপরে উঠতে পারেনি তার কাছে। এ কেমন অনুভূতি, এ কেমন জ্বালা! মেয়েটা খুব কষ্টে উজু করতে গেলেও পুরা পা টেনে উজুর শেষ ধাপে পরে পানি লাগাতে চোখ খিচে নিল। অশ্রু পড়লো অজরে, মৃদু চিৎকার অস্ফুট স্বরে বেরিয়ে আসলো ঠোঁট পুড়ে। জায়নামাজে বসে বসে সালাম আদায় করলো রবের দুবারে হাত উঠিয়ে বলল, যাকে ভাগ্যে রাখো নাই তার কেন ভালোবাসায় খোদা? আমার এই কষ্ট লাঘব কি করে হবে? তুমি রহমত দান করো আল্লাহ, তুমি ছাড়া কে আছে প্রশান্তি দান করার? আমায় ধৈর্য শক্তি বাড়িয়ে দাও আল্লাহ। সালাদ শেষে নিজেকে আর আটকে রাখতে পারলো না মেয়েটা। নিজের সাথে যুদ্ধ করে বই নিয়ে বসতে চেয়েছিল, কিন্তু জ্বরে কাবু করে নিয়েছে। কখন ঢলে পড়েছে শীতে কাঁপতে কাঁপতে হুঁশ নেই। প্রায় 7টার পর সুমাইয়া বেগম মেয়ের রুমে আসলেন। দুই মেয়েরে কি হয়েছে আল্লাহ জানে, দুটোর একটাও আজ নিচে নামনি এখনো। বড় জনের দরজা আটকানো, ডেকে এখন দফা। ছোট জনের রুমের কাছে দেখে সে দরজা ভেজানো উঠেছে ভেবে স্বস্তি পেলেন বুঝি কিছুটা, কিন্তু ভিতরে গিয়ে দেখে রুম অন্ধকার করেও এখনো ঘুমে। অথচ আগামীকাল মেয়েটার পরীক্ষা। সন্তানের পরীক্ষার সময় মায়েদের মেজাজ এমনিতেই চড়া থাকে, এখন আরও বেশি হলো। দাম করে রুমের লাইট জ্বালালো, খুঁজলেন গজগজ করতে করতে। এই মেয়ে, কোনো হুঁশ নেই, জ্ঞান নেই তোর? কয়টা বাজে দেখেছিস? কালকে পরীক্ষা কি দিবি শুনি? রাতে এই কথা হয়েছিল তোর সাথে? জমিদারের বেটি পরীক্ষার কথা বলে খেয়ে বসে আছিস, উঠ। বলেই তিনি কম্পিউটার টানলেন। এসি বন্ধ রেখেও এইভাবে কম্পিউটার জোড়ানোর মানে তখনও তার অজানা। সোহানার গা ভেবে তপ্ত ভাব বের হচ্ছে, গাল মুখ লাল হয়ে আছে। মায়ের টানে হুঁশ ফিরেছে কিছুটা, গলা ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আছে। চোখ জোড়া কুচকে রাখলো টেনে খুলতে না পেরে। সুরাইয়া বেগম ব্রু কুচকে কর্কশ আওয়াজে শুধালো, এই কথা হয়েছিল তোর সাথে রাতে? আগামীকাল কি পরীক্ষা দিতে যাবি নাকি যাবি না? বল তুই আমায়। না দিলে বল, শান্তার আগে তোর বিয়েটাই দিয়ে দে। আবারও সেই বিয়ে। সোহানা কাফা দেহ টেনে উঠে বসতে নিলেই সুরাইয়া বেগম আগলে ধরল ওকে। ধরতেই বুঝলো মেয়েটার গায়ে মাত্রাতিরিক্ত জ্বর। আতকে উঠলেন তিনি, সারা কপালে গালে গলায় হাত বুলিয়ে বললেন, জ্বরে যে গা ফুরে যাচ্ছে। জ্বর আসলো কখন? জানালি না একটাবার? তিনি অস্থির হলেন চিন্তায়। মেয়েটার পরীক্ষা, সেই মুহূর্তে এরকম জ্বর কিভাবে বাঁধালো মেয়েটা? মেয়েকে ধরে ভালো করে বসালেন তিনি। গা থেকে কম্পটা সরিয়ে কপালে হাত মোছাতে মোছাতে বললেন, মাথায় পানি ঢেলে দিই। এত জ্বর কখন থেকে? সোহানা জ্বরে ডুলছে, পায়ের ব্যথা অসহ্য রকম ভাড়া। মাথা নাড়ালো শুধু মেয়েটা। সুরাইয়া বেগম মেয়ের জন্য বালতি ভরে পানি আনতে যাবেন। এর আগে খাটে বসা মেয়ের ঝুলানো এক পায়ের দিকে নজর যেতে চিৎকার করে উঠলেন। ওনার চিৎকারে বাড়ি শুদ্ধ মানুষ হন্তদন্ত হয়ে রুমে আসতে শুরু করলো। পুরো শরীর কাঁটা দিয়ে উঠল সুরাইয়া বেগমের মেয়ে পুড়ে যাওয়া পা দেখে। চিৎকার করে বলে উঠলেন, এটা কখন হলো আল্লাহ? এই কি অবস্থা? কোন সময় হলো আল্লাহ? তিনি আহাজারি শুরু করলেন। শান্তা পাশের রুম থেকে সবার আগে এসেছে। মাকে দেখলো বোনের সদ্য ছামড়া উঠে কুচকে যাওয়া পা দূরে আছে। ভিতরটা মুচড়ে উঠল মেয়েটার বোনের এই বিভৎস পায়ের অবস্থা দেখে। দেখলো বোন জ্বরের ঘরে আছে। আমজাদ তালুকদার মেয়ের কষ্ট অনুভব করতে পেরে ভেঙে পড়লেন। সকলেরই একই অবস্থা। আহাজারি শুরু করলো সকলে। মেয়েটার পায়ের এই অবস্থা কখন হলো? কিভাবে সহ্য করে আছে? কাউকে একটু জানালো না? কিভাবে সম্ভব? অফিস বাদ দিয়ে সকাল 8টা নাগাদ সোহানাকে নিয়ে হসপিটাল ছুটেছে মেহেরাত। তার বুকটা জ্বলে পড়ে যাচ্ছে। তার বোনের কষ্টের পাল্লা হিসাবে করে বিনা চিকিৎসা ব্যতীত মেয়েটা কিভাবে এত সময় রয়েছে এই পায়ে? কথাটা মাথায় আসতে শরীর হিম হয়ে আসে তার। সকলের গবেষণায় শুনেছে রাতে যখন ছায়ার কাপ ভেঙেছে সেই তখন এমন হয়েছে বোধ হয়। তাহলে ঠিক 12 ঘন্টা মেয়েটা এই অসহ্য যন্ত্রণা সহ্য করছে বিনা শব্দ ব্যতীত। পায়ের ভিতরে সাদা চামড়া দৃশ্যমান, চারপাশে পানিতে ঠোস পড়ে আছে। কয়েক জায়গায় কি করুণ অবস্থা পাটার। মেহেরাদের বোনের দুশ্চিন্তায় মাথা আউড়ে যায় পুরোপুরি। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেল
প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।